স্টুডেন্টদের বাড়িতে বার্থডে পার্টিতে এসব ছেঁড়া পোশাক পরে আসতে লজ্জা করলো না তোমার? আর তুমি কি করে ভাবলে তোমার দেয়া এসব থার্ড ক্লাস গিফট, ও সরি, এসব কোনো গিফটের কাতারেই তো পড়ে না? তোমার কি মনে হলো এইসব কাপ গ্লাস আমরা রাখবো? ও তুমি বোধহয় খেতে এসেছো, তাই না মিস? এই ওয়েটার, এই মেয়েকে খাবার দিয়ে বিদায় করো। এসব অভুক্ত অনাহারীরা যে কিভাবে পার্টিতে এলো আমি সেটাই বুঝি না। লিপির হাতে কাপটা দিতে গিয়ে কোনো পুরুষের কথাই থমকে গেল রোজা। লজ্জায় অপমানে কান দিয়ে ধোয়া বেরোচ্ছে। ড্রেস ছেঁড়া মনে পড়তেই মুহূর্তেই মুখটা লাল হয়ে গেল তার। রোজা অগ্নির দৃষ্টিতে তাকালো পেছনের মানুষটার দিকে। মুহূর্তেই অবাক হয়ে গেল রোজা। এত সুন্দর একটা মানুষ এইরকম নোংরা কথা কি করে বলতে পারে? পার্টি ভর্তি লোকজন, সবাই রোজার দিকে তাকিয়ে আছে। রোদ্দুরের এসব কথা শুনে লিপি বলল, চাচ্চু, তুমি মিসকে এসব কি বলছো? এই কাপ তো। লিপি কিছু বলার আগেই থামিয়ে দিল রোজা। লিপির আঙুলে একটা স্বর্ণের কারুকাজ করা আংটি পরিয়ে দিল। পায়ে একজোড়া রূপোর নূপুর পরিয়ে উঠে দাঁড়ালো সে। সবাই অবাক হয়ে রোজাকে দেখছে। রোজা নিজেকে সামলে বলল, থামো লিপি, আমি গেলাম। তোমার আম্মুকে বলে দিও কাল থেকে আমি আর পড়াতে আসবো না। লিপি রোজার কথা শুনে ঠোঁট উল্টে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে রোজার ড্রেস টেনে ধরে বলে, ও মিস প্লিজ, আমি চাচ্চুকে খুব বকবো, প্লিজ তুমি এভাবে চলে যেও না। রোজার কান্না পাচ্ছে। তাকে এত অপমান কেউ জীবনেও করেনি। লিপিকে তার চাচ্চু রোদ্দুর এসে নিয়ে যায়। তার দৃষ্টি দিয়ে যেন আগুন ঝরছে। এত কিছু করেও তার মন ভরছে না। মেয়েটাকে সে আরও শাস্তি দেবে। রোজা দৌড়ে লিপিদের বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তায় যেতেই একটা রিক্সা দেখতে পায়। রোজা রিক্সাওয়ালাকে ডেকে রিক্সায় উঠে বসে। রিক্সাওয়ালা মধ্যবয়স্ক একজন লোক। সে ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করে, আপা, কোথায় যাইবেন? রোজা চোখ মুছে বলে, বিবি, পুকুরের কাছে চলুন। তারপর আবারও অন্যমনস্ক হয়ে পড়ে রোজা। বাবা অনেকবার বলেছিল গাড়ি নিতে, কিন্তু রোজা নাছোড়বান্দা। সে রিকশায় করেই এসেছে। এই বাড়িতে এসেই যখন বান্ধবীর কল এলো, তখন রোজা কথা বলতে বলতে পার্কিং লটে চলে যায়। কিন্তু তখনই বিপত্তি ঘটে। রোদ্দুর হন্তদন্ত করে ওই দিকে যাচ্ছিল, কিন্তু কথা বলতে বলতে হঠাৎ করেই রোজা সামনে চলে আসে। আর দুর্ঘটনাবশত দুজনে ধাক্কা লেগে যায়। রোজা পড়ে যায়, আর কোনো কিছুর সাথে লেগে তার ড্রেসটা ছিঁড়ে যায়। রোদ্দুর চোখ মুখ কুঁচকে বলে, ম্যানারলেস ছেলে দেখলেই কি গায়ে পড়তে ইচ্ছে করে? রোজার এত শখের দামি ড্রেস নষ্ট হওয়ায় সে ভীষণভাবে রেগে আছে। তার উপর রোদ্দুরের কথাই তার গা জ্বলে ওঠে। একে ড্রেস ছিঁড়ল, ব্যথা দিল, এখন সরি না বলে চেঁচাচ্ছে। রেগে রোদ্দুরের গালে চড় বসিয়ে দিয়েছিল রোজা। তারই ফলস্বরূপ রোদ্দুর এত অপমান করলো তাকে। আর কাপটা সে লিপিকে দিয়েছে, কারণ লিপি একবার রোজার বাসায় গিয়েছিল। তখন রোজার রুমে একটা কাপ দেখেছিল, যেটাতে রোজার ছবি প্রিন্ট করা ছিল। লিপিকে যখন রোজা জিজ্ঞেস করলো তার জন্মদিনে কি চাই, তখন লিপি নিজের ছবি প্রিন্ট করে একটা কাপ চাই রোজার কাছে। আসলে বাবা মায়ের থেকে রোজার সাথে লিপির সখ্যতা বেশি। তার বাবা মা নিজেদের চাকরি জীবন নিয়ে ব্যস্ত থাকে। তারা এই চাকরির জন্য মেয়েটাকে টাইম দিতে পারে না। তারা মেয়ের ভালো থাকার জন্য টাকা তো ইনকাম করছে, কিন্তু আসলেই কি লিপি বাবা মায়ের সঙ্গ ছাড়ার ভালো আছে? আর জন্মদিনেও মেয়েটার পাশে নেই বাবা মা। লিপির যত আবদার সব রোজার কাছেই। রোজা তো অন্য গিফটও এনেছিল, কিন্তু কাপটা ও লিপি চেয়েছিল। আর কে এই ছেলে? আগে কখনো তো দেখিনি রোজা এই বাড়িতে। রোদ্দুর, তুই এসব কি শুরু করেছিস? আমি কিন্তু বাধ্য হব তোকে এই বাড়ি থেকে বের করে দিতে। বাবার কথা শুনে অবাকের সপ্তকাশে পৌঁছালো রোদ্দুর। কোথাকার কোন মেয়ের জন্য তাকে তার বাবার বাড়ি থেকে বের করে দেবে? এত বছর দূরে রেখেছে, এখন এই কথা কি করে বলল? রোদ্দুর অবাক হয়ে বলল, বাবা তুমি এসব কি বলছো? আমি যা করেছি ঠিক করেছি। ওই মেয়ে আমাকে চড় মেরেছে, তাই ওর এইটুকু শাস্তিতে কিছুই হবে না। ওকে আরও শাস্তি দিতে হবে। আরমান রিসাত রেগে গেল ছেলের কথায়। সে অগ্নি চোখে তাকিয়ে বলল, তুমি জানো তুমি কাকে অপমান করেছ? রোদ্দুর সোফায় আরাম করে বসলো। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, হ্যাঁ জানি, লিপির সো কল্ড হোম টিউটরের গায়ে। আমি বুঝলাম না বাইরের একটা মেয়ের জন্য তোমাদের পুড়ছে কেন। বাই দ্য ওয়ে, বাবা বুড়ো বয়সে তুমি আবার মেয়েটার উপর ক্রাশ টাশ খেয়ে ফেলেছো নাকি? আরমান হতভম্ব হয়ে গেল ছেলের কথায়। এ কেমন ছেলে তার? সে ধমক দিয়ে রোদ্দুরকে বলে, দিন দিন বড্ড বিয়াদব হচ্ছে তুমি। বিদেশে গিয়ে এসব শিখছ? ফালতু ছেলে, স্টুপিড।
এখন এসব বলছো যখন ওকে জানতে পারবে না, না জানি তোমার কি হাল হবে। রোদ্দুর তার বাবার দিকে সিরিয়াসভাবে তাকিয়ে বলে, ওহো, ওকে বাবাই, প্রিন্সেস ডায়ানা নাকি রানী ভিক্টোরিয়া? বাবা চিন্তা করো না, মাকে আমি কালই পার্লারে নিয়ে যাব। তারপর তাকে এমন সাজিয়ে আনবো না, তুমি দিনের আকাশেও চাঁদ দেখবে। বলে হাসতে শুরু করে। আরমানের গা জ্বলে যাচ্ছে ছেলের হাসি দেখে। আসলে এটা তার ছেলে নয়, নিশ্চয়ই এর সব মাথা কেউ ফ্রাই প্যানে ফ্রাই করে ছেড়ে দিয়েছে। আরমান রেগে উঠে দাঁড়ায়, গম গম গলায় বলে, হাসো বাবা হাসো, যত পারো হাসো। আজ যাকে তুমি কাঁদালে কাল তাকে তুমি হাসাতে ব্যস্ত হয়ে যাবে। আরমান গটগট করে ছেলের রুম থেকে বেরিয়ে যায়। আরমানকে দেখে তার স্ত্রী রুমানা রিশাদ ছুটে আসে। তিনি চিন্তিত গলায় বলে, কি বললে রোদ্দুরকে? আরমান প্রচণ্ড রেগে বলে, পাগল হয়ে গেছে তোমার ছেলে, ওকে বুঝিয়ে লাভ নেই। ওকে কেউ কিছু বলবা না, মেয়েটা কাল থেকে আসবে না। দীপিকে কিভাবে সামলাবো, সময় হলে রৌদ্র জানবে, তখন দেখবো কিভাবে বাঁচাবে। আর তোমার ছেলে তোমাকে নাকি কাল পার্লারে নিয়ে যাবে সাজাতে। রুমানা আলতো করে হাসে। রোদ্দুরের রুমের দিকে যেতে যেতে আরমানকে বলে, তুমি তো আমাকে পার্লারে সাজাতেই নিলে না, আমার রূপের কদরও করলে না। ছেলে না হয়ে আমাকে সাজিয়ে এনে দেখাবে, তুমি তখন আমার পিছে পিছে আগের মতো ঘুরঘুর করিও। আরমান মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ে। যেমন বউ তার তেমন ছেলে, জীবনটা তেজপাতা করে দিল রে। সে মৃদুস্বরে বলে, আমি চিৎকার করিয়া কাঁদিতে চাহিলে করিতে পারিনি চিৎকার। তখন কোথা থেকে লিপি এসে বলে, দাদু তুমি কেন চিৎকার করবে? আরমান ব্যথিত দৃষ্টিতে নাতনির দিকে তাকায়। না না, তার কোনো স্পেস নেই। একজন না একজন পেছনে লেগেই আছে। জীবন। রোজা তখন থেকে হাত পা ছড়িয়ে বসে আছে নিজের বিছানায়। ফোনের টুংটাং আওয়াজে সে ফোনটা হাতে তুলে নেয়। বান্ধবীর মেসেজ দেখছি, ফোনটা রেখে দেয়। এখন প্রিয়ার ওপর সে ভীষণ রেগে আছে। প্রিয়া তখন ফোন না দিলে এত কিছু হতোই না। দরজায় নক করার শব্দ হয়। ওপাশ থেকে একটা মিহি কণ্ঠস্বর বলে, আপিয়া আসবো? রোজার ঠোঁটের কোণে এক চিলটে হাসি ফোটে। সে অনুমতি দিয়ে বলে, এসে পড়। রুহি ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রোজা আর রুহি যমজ দুই বোন। তাদের চেহারা পুরোই এক। তাদের দেখে নতুন কোনো মানুষ বলতে পারবে না কোনটা রোজা কোনটা রুহি। রুহি বোনের পাশে বসে বলে, কি রে, পার্টিতে গেলি কেমন এনজয় করলি? এসে দরজায় আসিস কেন? কোনো সমস্যা হয়েছে? রোজার চোখ জোড়া জ্বলে ওঠে ক্রোধে। সেই অপমান মনে পড়ে যায় আবারও। সে রুহির থেকে কিছুই লুকায় না। রুহিকে সব খুলে বলে রোজা। রুহি সব শুনে ফুঁসে উঠে বলে, আরে এ কোন বাটপার, একে তো ধাক্কা দিয়েছে, তারপর সরি না বলে উল্টোপাল্টা কথা শোনালো। তুই একটা চড় মেরেছিস, আমি হলে ঠাটিয়ে ওর গাল লাল করে দিতাম। বেয়াদ্দপ। আমি নেক্সট যাই খালি লিপিদের বাসায়, ওর বানিয়ে দিয়ে আসবো। বাই দা ওয়ে, ছোকরাটার নাম কি রে? রোজা অসহায় মুখ করে বলল, জানি না, লিপি ওকে কি জানি বলেছিস। দাঁড়া মনে করি। হ্যাঁ, চাচ্চু বলেছিস। রুহি চোখ বড় বড় করে তাকায়। কথাটা রোজার খেয়াল হলে চমকে ওঠে। দুই বোন একসাথে চিৎকার করে বলে, রোদ! মাই র্যাবিট, আমি এসে পড়েছি। না জানি এতদিনে তুমি কত বড় হয়ে গেছো। দেখতে অনেক সুন্দর হয়ে গেছো, তাই না? জানো র্যাবিট, আজকে একটা বাজে মেয়ের আমার গায়ের উপর পড়েছিল। আমার মেজাজটাই বিগড়ে গেছে। আমি চেয়েছি বাংলাদেশে এসে ফার্স্ট তোমায় জড়িয়ে ধরতে, কিন্তু ওই স্টুপিড গার্ল আমার গায়ের উপর পড়লো। তুমি কি রাগ করবে র্যাবিট? প্লিজ রাগ করো না। আমি কানাডা থেকে তোমার জন্য অনেক অনেক চকলেট এনেছি, ওগুলো খেয়ে রাগ ভুলে যেও প্লিজ। আর আমাকে ভাইয়া ভাইয়া বলে আর হার্ট করো না কিন্তু। আজ লিপির বার্থডে ছিল, তুমি কেন আসলে না? যাই হোক, কাল সব অপেক্ষার অবসান ঘটিয়ে আমি যাব তোমার কাছে। আমাকে ফিরিয়ে দিও না, আমি এখন ঘুমাবো। তুমি তো ঘুমিয়ে কাত হয়ে গেছো, তাই না? আমার স্বপ্নে এসো তুমি কেমন। আল্লাহ হাফেজ মাই হারমোসা। চোখ বুজে গভীর নিদ্রায় তলিয়ে যায় রোদ্দুর। এতক্ষণ একটা ছবির সাথে কথা বলছিল সে। 8-9 বছরের একটা বাচ্চার ছবি। বাচ্চাটা কিছু খেলনা পাতিল নিয়ে খেলছিল আর হাসছিল। তখনই ছবিটা তুলেছিল রোদ্দুর। এটাই ছিল শেষ দেখা। তারপর 10টা বছর দূরে ছিল সবার থেকে। পড়াশোনার জন্য পাড়ি জমিয়েছিল সুদূর প্রবাসে। কি হলো রোজারুহি, খাচ্ছ না কেন? এনিথিং রং? বাবার এহনো কথাই বেশম খেলো রোজা। রুহি তাড়াতাড়ি করে বোনকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে,
বাবা ও কিছু না, এমনি। রোজা পানিটা খেয়ে নে। রোজা রুহির হাত থেকে পানিটা নিয়ে খেয়ে নেয়। তার এখন কিছুতেই মন বসছে না। রুহিরও একই দশা। খাবার খাওয়ার সময় অন্যমনস্ক হয়ে গিয়েছিল দুজনেই। রোজা কিছুটা রিল্যাক্স হলে তার বাবা আয়মান চৌধুরী জিজ্ঞেস করে, মামনি, তোমরা দুজনে লিপির বার্থডেতে গিয়েছিলে? রুহি ভাত নাড়তে নাড়তে বলে, পাপা আমি যাইনি, রোজা গিয়েছিল শুধু। আয়মান চৌধুরী কপাল কুঁচকে ফেলে, গলার স্বর নরম করে বলে, কেন যাওনি মামনি? রোজা তোমাকে কিছু বলেছে? দু বোনে কি ঝগড়া করছিলে? বাবার কথাই রোজা ফুঁসে ওঠে, রাগান্বিত হয়ে বলে, বাবা, তোমার কি আমাকে ঝগড়ুটে মনে হয়? আমি কেন শুধু শুধু ওর সাথে ঝগড়া করতে যাব? তোমাদের এই চিন্তার জন্য সবাই আমাকে ঝগড়ুটে বলে। তোমার খালি সব সময়ই মনে হয় আমি ওকে বকি। খাবো না আমি, যাও। রোজা গট গট করে ওপরে চলে যায়। আয়মান আশ্চর্য হয়ে মেয়ে চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ এত রাগ কেন করল সেদিন? রুহি সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। মামনি, রোজা এমন করছে কেন? ওর কি কিছু হয়েছে? আয়মান চৌধুরী দ্বিধান্বিত চোখে রুহির দিকে তাকিয়ে বলে। রুহি ঠোঁট উল্টে ফেলে বাবার কথায়। বোনের মেজাজ তো রোদ্দুরের খারাপ ব্যবহারের জন্য বিগড়ে আছে। এটা বাবাকে বলা ঠিক হবে না, সে কষ্ট পাবে। রুহিকে ভাবতে দেখে আয়মান চৌধুরী অস্থির হয়ে প্রশ্ন করে, কি হলো মামনি? কি ভাবছো? কি হয়েছে রোজা? বলো আমায়। রুহি থতমত খেয়ে যায়, মিনমিন করে বলে, আসলে বাবা, আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তাই যাইনি বার্থডেতে। আর আপুর হয়তো মুড সুইং হচ্ছে, তাই এমন করছে, বুঝলে? আয়মান চৌধুরী কথাটা কতটুকু বিশ্বাস করেছে তা রুহি জানে না। বাবা চোখ মুখ দেখে রুহি বুঝতে পারছে না। রুহি তাড়াতাড়ি করে হাত ধুয়ে উঠে যায়। আয়মান মেয়েকে বলে, এ কি, তুমি খাবার না খেয়ে উঠলে কেন? রুহি পরপর দুটো ঢোক গিলে পেছনে ফেরে, চোখ ছোট ছোট করে বাবার দিকে তাকায়। মেয়েকে হাসি দিয়ে বলে, বাবা, খেতে ইচ্ছে করছে না, আমি একটু রোজার কাছে যাই, দেখি কি করছে। আয়মান চৌধুরী হতাশার নিঃশ্বাস ফেলে বলে, মামনি, আমিই তো তোমাদের সময় দিতে পারি না। তোমাদের মাম্মাম থাকলে ঠিকই তার কথা শুনতো। আমার কথা আর কি শুনবে? আমি তো ভালো বাবাই হতে পারলাম না, না হতে পেরেছি ভালো স্বামী। আমি ব্যর্থ। রুহির বুকটা ধক করে ওঠে। বাবা এরকম কথা আগে কখনো বলেনি, আজ হঠাৎ কেন? রুহি সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়, তারপর পিছু ফিরে বলে, তুমি আমাদের সুপারম্যান, তুমি বেস্ট বাবা, আর আমার মাম্মামের বেস্ট হাজবেন্ড। এটুকু বলেই সে রোজার রুমে ঢুকে পড়ে। তার বুক কাঁপছে কেন যেন। বাবার কথাগুলো নিতে পারছে না। রুহি সারা ঘরে চোখ বুলেও রোজাকে দেখল না। সে বেলকনিতে গিয়ে দেখে রোজা দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। রুহিও তার পাশে গিয়ে দাঁড়ায়। আকাশে মস্ত চাঁদটা তার কিরণ ছড়াতে ব্যস্ত। সে পৃথিবীকে জানান দিচ্ছে তার সৌন্দর্যের। তারার সামিয়ানা যেন বিশাল আকাশ। রুহি সেদিকে দৃষ্টি নিবদ্ধ করে বলে, ওভাবে না খেয়ে চলে এসেছিস কেন? বাবা কষ্ট পেয়েছে, অমন ব্যবহার করলি কেন? রোজা আকাশে দৃষ্টি রেখেই বলে, কিছু বলেছে? রুহি এবার রোজার দিকে তাকালো, আস্তে করে বলল, তুই রোদ ভাইয়ার ব্যবহারের জন্য কষ্ট পেয়েছিস মানছি, আমরাও একটু আধটু ঝগড়া করি, তাই বাবা জিজ্ঞেস করেছে। সে তো আর জানে না আমি প্রবলেমের জন্য যাইনি। তোর এভাবে রিয়াক্ট করা উচিত হয়নি। বাবা বলেছে সে নাকি ভালো বাবা হতেও পারেনি। রোজা হালকা কেঁপে উঠল রুহির কথায়। বাবাকে বেশি আঘাত করে ফেলেছে নাকি সে? তাদের দরজায় টোকা পড়ল। রোজা গলা উঁচিয়ে বলল, কে? ভেতরে এসো। আয়মান চৌধুরী দরজা ঠেলে ভেতরে ঢুকলো। তার হাতে ভাতের গামলা। দুই বোনের জন্য ভাত এনেছে। এখন আবার বাড়তি প্লেট এঁটো করতে ইচ্ছে করছে না। আর গামলায়ও ভাত ছিল পরিমাণ মতো, তাই সে গামলাতেই তরকারি নিয়ে চলে এসেছে। আয়মান চৌধুরী ভাতের গামলা বিছানায় রেখে বললেন, মামনিরা, এদিকে এসো। রোজা আর রুহি একে অপরের দিকে তাকালো। দুজনেই রুমে এলো। আয়মান চৌধুরী ভাত মাখাচ্ছেন। রোজা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এ কি বাবা, ভাত নিয়ে এখানে এসেছো কেন? ওদের বাবা খানিকটা হেসে বলল, আমার মায়েরা না খেয়ে আছে, অন্যদিন তো খবর নেয় না, আজকে আমি খাইয়ে দিতে আসলাম। খাবি তো? দুই বোনই খুব খুশি হলো। তারা একসাথে বলে উঠল, খাবে না মানে? আবার জিগাই। দুজনেই বিছানার ওপর উঠে বসে পড়ে। আয়মান চৌধুরী ভাত মেখে আগে রোজার সামনে লোকমা ধরে। তা দেখে রুহি ঠোঁট ফুলিয়ে বলে,
বারে ভালোই, রোজাকে আগে দিচ্ছ, আমি তো তোমার কেউ না। রোজা হেসে বলে, বাবা ওই হিংসুটেকে আগে দাও, দেখো না হিংসুতে জ্বলে পড়ে যাচ্ছে। আইমা চৌধুরীও হাসি মুখে খাইয়ে দিতে থাকেন আর এটা ওটা নিয়ে গল্প করতে থাকেন। দু বোন কে আগে খাবে কে পরে খাবে এটা নিয়ে তর্কাতর্কি করেই যাচ্ছে। তা হাসি মুখে পর্যবেক্ষণ করছে তাদের বাবা। আজ কতদিন পর মেয়েদের সাথে গল্প করছে। তাদের মা কাছে থাকলে হয়তো এমন গল্প রোজই হতো। এই রুহির বাচ্চি, ঘুম থেকে ওঠ, ভার্সিটি যাব আজকে। রুহি বালিশটা মুখের ওপর চেপে ধরে বিরক্ত হয়ে বলল, রোজা তুই যাবি এখান থেকে? আর আমি আইমান আর ইয়াসমিনের বাচ্চা। ডোন্ট কল মি রুহির বাচ্চি। রোজা এবার রেগে গেল। সে এক টানে কম্বলটা সরিয়ে ফেলে, গ্লাসে করে পানি নিয়ে রুহির গায়ে ছিটিয়ে দেয়। লাফ দিয়ে ওঠে রুহি, চিৎকার করে বলে, এই বলদ, এমন করছিস কেন? আমায় ঘুমোতে দে। তুই বেশি করছিস কিন্তু। আজ এত লেখাপড়া উতলে উঠলো কেন? যা এখান থেকে। রোজা দ্বিগুণ তেজ নিয়ে বলে, তুই যা না ভার্সিটিতে। আমি যাব না বলছি না। রোজা রেগে মেগে ওর বাহুতে থাপ্পড় বসিয়ে দেয়। রুহিও কম যায় না, সেও রোজাকে টেনে ধরে। দুজনের হাতাহাতি শুরু হয়। দরজায় কে যেন অনবরত কলিং বেল দিয়ে যাচ্ছে। রুহি নিজেকে বাঁচিয়ে দরজার কাছে যায়। দরজার ছিটকিনি খুলে দেয়। সাথে সাথে রোজা সেখানে গিয়ে ওর চুল টেনে ধরে বলে, কি চান্দু, পালাও কেন? বলছি না আমার সাথে চল। আগন্তুক দরজার বাইরে দাঁড়িয়ে বিরক্ত প্রায়। এর মধ্যেই বাড়ির ভেতর থেকে রুহি চিৎকার দিয়ে ওঠে, কে আছো? বাঁচাও! ওই হাসপির বাচ্চা, কই তুই? আগন্তুক কিছুটা ঘাবড়ে যায়। সে দরজায় ঠেলা দিতেই খুলে যায়। নিজেই বিরক্ত হয় এতক্ষণ বলদের মতো কলিং বেল দেওয়ায়। সামনে দুটো একই রকম চেহারা মেয়েকে দেখে আগন্তুক চিৎকার করে বলে, হেই স্টুপিড গার্ল, স্টপ। দুজনেই ঘুরে চোখ বড় বড় করে তাকায়। এরপর একে অপরের দিকে তাকিয়ে বলে, ইয়াহু! পিপিন, পিপিন, উই আর সো সারপ্রাইজড। ওহ নো। রুহির বাচ্চা, যা গিয়ে পিপিনকে বসা, তারপর শরবত নিয়ে আয়। রুহি চোখ কটমট করে রোজার দিকে তাকায়। রোজার এক হাতে রুহির চুল আর এক হাত দিয়ে রুহির হাত ধরে রেখেছে। রুহি দাঁত কিরমির করে বলে, ওই হারামি, তুই আমারে ধইরা রাখছোস? আমি ধরি নাই। ছাড় বান্দরনি। রোজা চুলে হালকা টান দিয়ে ছেড়ে দেয়। রুহি ব্যথায় চেঁচিয়ে ওঠে, আহ! ওই তুই চুলে টান দিলি কেন? তোর কপালে কাইল্লা জামাই জুটবো দেখিস। পেট মোটা কাইল্লা জামাই, তোরে উঠতে বসতে কেমন মার দিব দেখিস। রোজা চেঁচিয়ে ওঠে ওর কথায়। কি বললি টুহির বাচ্চা টুহি? তোর জামাই হইব টাকলা মুরাদ, হ্যাংলা পাতলা গাজাখোর, উগান্ডার কালো বাছুর, মনে রাখিস। আমার কথা মিলাইয়া নিস। উঠতে বসতে শাশুড়ির ঝাঁটাপেটা করব। রুহি রোজার সাথে না পেরে চিৎকার করে বলে, পিপিন, তুমি কিছু বলবা? এখন আমি একটা দিলেই দোষ হবে কিন্তু। রোজাও সমস্যারে বলে, হ পিপিন, ওরে থামতে বলো। বেয়াদব একটা, বড় বোনকে একটু সম্মানও দেয় না। চুপ বেটি চুপ, তুই বেয়াদব। আসছে বড় বড় করতে। সামনের ভদ্রমহিলাটি সবই পর্যবেক্ষণ করছে তীক্ষ্ণ চোখে। তার দুই হাত বুকের ওপর ভাঁজ করা। তার এসব দেখতে মজাই লাগছে। গত কয়েক বছর ধরে এই সবের সাথে সে অভ্যস্ত। রোজা রুহির কথায় পাত্তা না দিয়ে এসে তার ফুপিকে জড়িয়ে ধরে। মেরুন স্নেহের হাত রাখে রোজার মাথায়। রুহি অভিমান করে। ঠোঁট ফুলিয়ে চলে যেতে চাইলে মেরুন হাত বাড়িয়ে ডাকে, আরে রুহি, তুই আয় এদিকে, কই যাচ্ছিস? সব আদর তো রোজা নিয়ে যাবে। ফুপির ডাককে অগ্রাহ্য করতে পারল না রুহি। ছুটে এসে ফুপিকে জড়িয়ে ধরে। মেরুন দুই হাতে দুই ভাইজিকে জড়িয়ে ধরে। রুহি খুশিতে কেঁদে দিয়ে বলে, আমাদের কথা মনে পড়ে না বুঝি তোমার? তুমি এত পাষাণ কি করে হলে? মেরুনের মুস্কি হেসে বলে, পাগলি মেয়ে, ভুলে যাব কি করে আমার প্রিন্সেসদের? তোদের ছাড়া আমি একটুও ভালো নেই। আই মিস মাই প্রিন্সেস। রোজা আর রুহি দুজনেই বলে ওঠে। রোজা আর রুহিও পিপিনকে অনেক মিস করেছে। এবার অনেক দিন থাকবে। রোজা রুহির দিকে তাকিয়ে বলে, যা পিপিনের জন্য শরবত বানিয়ে নিয়ে আয়। রুহি মুখ বাঁকিয়ে বলে, আমি যাব না, তুই যা। রোজা রেগে আবারও রুহির চুল টেনে ধরে বলে, ওই, আমি তোর 58 সেকেন্ডের বড়, তুই আমার সাথে এমন ব্যবহার করিস? 1 না 2 না, 58 সেকেন্ড। আমি যা বলবো তাই শুনবি। রুহি মুখ বাঁকিয়ে বলে, ওরে মোর খোদা, আইসে 58 সেকেন্ডের বড়। মই তো ডরাইছি আফু। তোর মতো চুনোপুটি আমার 58 বছরের বড় হলেও
আমি এমন ব্যবহারই করব। শয়তানের নানি, আগে নিজে ভালো হ। মেরুন বিরক্ত হয় এদের কাণ্ডে। ছোটবেলা থেকে সাপে নেউলে সম্পর্ক, কিন্তু একজনের কিছু হলে অন্যজনের জান হাজির। একজনকে কেউ বকলে অন্যজন গিয়ে তার সাথে ঝগড়া বাজিয়ে কেলেঙ্কারি করে আসবে। একবার রুহিকে একটা ছেলে ঝুঁটি ধরে টান দিয়েছিল। এরপর রোজা গিয়ে ছেলেটার ধোলাই করতে করতে প্যান্ট খুলে ফেলেছিল। তখন মনে হয় 10 বছর হবে ওদের। অতীতের কথা ভাবতে ভাবতে মেরুন উচ্চস্বরে হেসে ওঠে। রোজা আর রুহি ভ্যাবাচাকা খেয়ে পুপির দিকে তাকায়। এইভাবে হাসতে দেখে দুজনে একে অপরের দিকে তাকায়। রোজা ভ্রু নাচিয়ে ফিসফিস করে রুহিকে বলে, কি ব্যাপার, পিপিনের কি হলো? রুহি ঠোঁট উল্টে না বোঝায়, তার মানে সে কিছুই জানে না। রুহি গলা খ্যাকারি দিয়ে জিজ্ঞেস করে, এই পিপিন, এভাবে পাগলের মতো হাসছো কেন? রোজা ভূতে বিশ্বাসী, সে ভয় পেয়ে বলে, ইয়া আল্লাহ, পিপিনকে ভূতে ধরেছে নাকি? আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রোজার দোয়া পড়া দেখে মেরুনের হাসা বন্ধ হয়ে যায়। রুহিও অবাক হয় খানিকটা। মেরুন আর রুহি দুজনেই ভ্রু কুঁচকে রোজার দিকে তাকায়। রোজা থতমত খেয়ে যায় এদের এইভাবে তাকানো দেখে। আমতা আমতা করে জিজ্ঞেস করে, মানে ভূত থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া পড়ছিলাম। বলেই বলদের মতো হেসে দেয় রোজা। রুহি আর মেরুনও যোগ দেয় তাতে। মেরুন হেসে দুজনকে জড়িয়ে ধরে বলে, পাগলি মেয়ে দুইটা, এত বড় হয়েছিস এখনো বাচ্চা মজা আয়নি। রুহি আহ্লাদি কণ্ঠে বলে, আমি তোমার আদরের বাচ্চাটা, সারা জীবন এমনই থাকবো। চলো সোফায় বসো আগে। রোজা গিয়ে 1 গ্লাস শরবত নিয়ে আসে। তারপর তিনজন গল্প করতে থাকে। কথায় কথায় মেরুন জিজ্ঞেস করে, আচ্ছা, তোরা মাম্মামকে মিস করিস না? রোজা আর রুহি একে অপরের দিকে তাকায়। রোজা স্বাভাবিকভাবেই বলে, মিস করব কেন? আকাশের তারাকে কেউ মিস করে? রুহি আর মেরুন অবাক চোখে তাকায় রোজার দিকে। রুহি অল্পতেই কষ্ট পায়, এটা তার স্বভাব। ছোটবেলা থেকেই ছিচকাদুনি মেয়েটা। প্রিয় মায়ের সম্পর্কে এই কথা তার হজম হলো না। তার কান্না পেয়ে গেল। সে কাঁদো কাঁদো কণ্ঠে রোজাকে বলল, রোজা, তুই এভাবে কেন বলছিস? মামামের সম্পর্কে এমন বলতে কষ্ট হয় না? তুই কালকে পাপাকেও হার্ট করেছিস, দিন দিন এমন হয়ে যাচ্ছিস কেন? রোজা রুহির কথার উত্তর দিল না। মেরুন দীর্ঘশ্বাস গোপন করে বলে, রোজামা শোন, এভাবে বলতে নেই। যতই হোক তোদের জন্মদাত্রী সে, মাম্মাম জানলে কষ্ট পাবে তো। রোজা ফুপির দিকে তাকায়। তার ছেলের হাসি এসে বলে, পিপিন শোনো, যার কাছে নিজের ইম্পর্টেন্স সবচেয়ে বেশি, তার এসব কথায় কিছুই আসবে যাবে না। এসব সে গায়েই মাখে না। জন্ম দিলেই মা হওয়া যায় না। তার কষ্ট দিয়ে আমি কি করব? উনি আমাদের ভালোবাসে না। আমরা তার দেওয়া কষ্টই অনুভব করতে পারি। যাকে আমরা অত্যাধিক ভালোবাসি, এক অপরিচিত মানুষ এসে এমন কথা বললে আমরা কষ্ট পাবো না। তেমনি মিসেস ইয়াসমিনের কাছেও আমরা অপরিচিত, সে আমাদের এসব কথায় কষ্ট পাবেন না। মেরুন দমে যায় রোজার কথায়। কত বড় হয়ে গেছে মেয়েটা, যুক্তি সাজাতে শিখে গিয়েছে। এদের মায়ের কি মায়া লাগে না? সে জানে না। মানুষ আসলে স্বার্থপর। মেরুন রোজার মাথায় হাত বুলিয়ে বলে, তোর পাপা কোথায়? হসপিটালে গিয়েছে? রুহি আগে আগে বলে, হ্যাঁ পিপিন, তুমি আসবে জানলে আজকে হাসবিকে আসতে নিষেধ করতাম না। আজকে চেয়েছিলাম ভার্সিটি যাব, ঘোরাঘুরি করে ডিনার করে বাড়িতে আসবো। এখন তো বাজার করা লাগবে। তুমি এসেছো, এখন তোমার হাতের রান্না খাবো। রোজা মেরুনের দিকে তাকিয়ে বলে, পিপিন, জাস্ট 10 মিনিট ওয়েট করো, আমি আর রুহি রেডি হয়ে আসছি, তারপর বাজারে যাব। মেরুন হেসে বলে, আচ্ছা যা, তবে দুষ্টুমি করিস না। দুজনে দৌড়ে সিঁড়ি দিয়ে ওপরে ওঠে। প্রতিযোগিতা লেগেছে যেন কে আগে উঠবে। মেরুন হালকা গলা উঁচিয়ে বলে, আরে পড়ে যাবি তো, সাবধানে ওঠ। বিহায় কলিং বেলটা আবারও বেজে ওঠে। মেরুন বেশ অবাক হয়, এখন কে এলো? সে উঠে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখেই মেরুন 2 হাতে জড়িয়ে ধরে। আচমকা অপ্রত্যাশিত কিছু নিজের কাছে পেলে অনুভূতি হয় অন্যরকম। মেরুন রোদ্দুরকে ছেড়ে দিয়ে বলে, রোদ্দুর, তুই কবে বিটিতে আসলি? আমায় একবার জানাসনি পর্যন্ত, এতই পর হয়ে গেলাম। মেরুন মুখ ভার করে বাড়ির ভেতর ঢুকে যায়। রোদ্দুর বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মেরুনের কাছে গিয়ে তার 2 হাত ধরে বলে, ও মাই ডার্লিং, তুমি রাগ করছো কেন? আমি খুব ব্যস্ত ছিলাম। লিপি এবার ভিডিও কলে বলেছে আমায় ছাড়া বার্থডে কেকটা কাটবেই না।
তুমি জানো ভাইয়ার বৌমনি সময় দিতে পারে না ওকে, আর আমার ভালো লাগছিল না ওখানে। ভাবলাম দেশে এসে জীবনটাকে গুছিয়ে নেই, তোমাকে জানানোর সময়ই পাইনি। আমি সো সরি ডার্লিং। মেরুন মুচকি হাসে। রোদ্দুরের কান টেনে বলে, তুই জীবনেও ভালো হবি না বল, ডার্লিং ডাকাটা ছাড়তে পারলি না। রোদ্দুর নিজেও হেসে বসতে বসতে বলে, বিয়ে করিয়ে দাও, একদম ভালো হয়ে যাব, প্রমিস। বউকে সারাদিন বেবি জান, কলিজা, লিভার, কিডনি, ফুপু বলে রাখবো, ফুসফুস বলে রাখবো। কিন্তু আমার একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ডার্লিং হলো মেরুন আন্টি। তুমি চিনো তাকে? রোদ্দুর একটু ভাব নিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে। রোদ্দুরের কথায় মেরুন হেসে বলে, আচ্ছা, পাজি বাজার থেকে পেতনি এনে দেবো কেমন? রোদ্দুর বিড়বিড় করে বলে, পেতনিকে চাইছে, আপাতত তোমার ভাতিজিটাকে দিয়ে দাও। মেরুন ওর বিড়বিড় করা দেখে বলে, কিছু বললি? না আন্টি। আচ্ছা 2 মিনিট বস, আমি আসছি। মেরুন দ্রুত পায়ে রান্নাঘরের দিকে যায়। রোদ্দুর পকেটে হাত দিয়ে ফোনটা বের করে। পিপিন চলো, ওর এখনো সাজা হয়নি, আমরা দুজনেই চলে যাই। হঠাৎ একটা মেয়ের কণ্ঠ শুনে রোদ্দুর সেদিকে তাকায়। একটা মেয়ে সিঁড়ি দিয়ে নামছে, ড্রেস ঠিক করতে করতে। সাদা কালো টপস পরা, ফিট পর্যন্ত চুলগুলো ছেড়ে দিয়েছে। কণ্ঠটা চেনা চেনা লাগছে রোদ্দুরের। রোদ্দুর মেয়েটার চেহারাটা দেখে লাফিয়ে ওঠে, চোখ বড় বড় করে বলে, হেই স্টুপিড গার্ল, তুমি এখানে কি করছো? রুহি চমকে তাকায় রোদ্দুরের দিকে। তার সামনেই একজন সুদর্শন যুবক দেখতে পায়। কালো শার্ট, অফ হোয়াইট জিন্স, শার্টের হাতা সুন্দর করে ফোল্ড করে কনুইতে উঠিয়ে রেখেছে। চুলগুলো খুব সুন্দর করে সেট করা, ফর্সা কপালে দুটো চিকন ভাঁজ পড়েছে। রুহি রোদ্দুরকে দেখতে দেখতে নিচে নামে। এরপর ছোট ছোট করে তাকিয়ে বলে, সরি ভাইয়া, আমরা কি একে অপরকে আগে কখনো দেখেছি বা চিনি, নাকি আমাদের কখনো কথা হয়েছে? রোদ্দুর রুহির কথায় অবাকের সপ্তাহ আসে। সে কপালে হাত ঠেকিয়ে বলে, হাই মাবুদ, বলে কে এই মেয়ে? তুমি শুধু আমাকে দেখোইনি, গতকাল রাতেই আমার গায়ের উপর পড়েছো, আমায় থাপ্পড়ও দিয়েছো, আর এখন বলছো চিনো না? হাই, তুমি দেখছি স্টুপিডের সাথে সাথে ভালো অ্যাক্টিংও জানো। রুহি চোখ বড় বড় করে রোদ্দুরের দিকে তাকায়। তার মানে এটাই রোদ, এত সুন্দর হয়ে গেছে? রুহি গলা খ্যাকারি দিয়ে বলে, দেখুন ভাইয়া, আপনি হয়তো আমাকে কারোর সাথে গুলিয়ে ফেলছেন। আমি আপনাকে প্রথম দেখলাম আজকে। রোদ্দুর গলায় জোর দিয়ে বলে, এই চুপ করো মেয়ে, তোমার চেহারা আমার হারে হারে মনে আছে। তুমি লিপি সেই স্টুপিড টিচার, এই বাড়িতে কি করছো? কি হয়েছে নিচে? এত কথা কিসের? কে এসেছে? রোজা হাতের ঘড়ি পড়তে পড়তে সিঁড়ি দিয়ে নামতে নামতে প্রশ্ন করে। রোদ্দুরকে দেখে সে ভড়কে যায়, চোখ বড় বড় করে তাকায় রুহির দিকে। রুহি মুচকি এসে চোখ টিপ দেয়। রোদ্দুর পুরো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। এ কি দেখছে সামনে? এক রকমের দুজন, তাও একই ড্রেস, একই হেয়ারস্টাইল, মানে সব সেম। রোদ্দুর ঠোক গিলে বলে, এ কি? আরে এরা কারা? মানে এই স্টুপিড মেয়ে কি নিজের হাজারটা ক্লোন বানিয়েছে নাকি? মেরুন ট্রেনে সবার সামনে আসে। রোদ্দুরের অবাক হওয়া মুখটা দেখে তিনজনের খুব হাসি পাচ্ছে। মেরুন স্বাভাবিক হয়ে রোদ্দুরের বাহু চাপড়ে বলে, কি রে, এমন স্ট্যাচু হয়ে আছিস কেন? রোজা আর রুহি দুজনেই বুকের ওপর হাত ভাঁজ করে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। রোদ্দুর মেরুনের দিকে দ্বিধান্বিত চোখে তাকায়। রোজা আর রুহির দিকে আঙুল তুলে মেরুনকে জিজ্ঞেস করে। এরা কারা ডার্লিং? মেরুন হেসে রোজা আর রুহিকে নিজের দুপাশে নেয়। ওদের কাঁধে হাত রেখে বলে, মাই প্রিন্সেস, তোমরা নিজেদের পরিচয় দাও। রুহি কিছুটা ভাব নিয়েই বলে, হ্যালো রোদ ভাইয়া, আমি আদ্রিসা বিনতে রুহি। রোজাও এবার হেসে বলে, হ্যালো রোদ ভাইয়া, আমি আমাইরা রহমান রোজা। রোদ্দুর ভ্যাবাচেকা খেয়ে যায়, কনফিউজড হয়ে জিজ্ঞেস করে, তাহলে পার্টিতে আমার সাথে কার দেখা হয়েছিল? রোজা দাঁত কিরমির করে বলে, আরে ভাইয়া, আপনার সাথে আমার দেখা হয়েছিল। আফসোস আপনার সাথে পরিচিত হতে পারিনি তখন, কিন্তু এখন থেকে ভালোভাবে পরিচিত হব। রোদ মেরুনকে জিজ্ঞেস করে, সব বুঝলাম, কিন্তু রুহি টপকালো কোথা থেকে? মানে তোমরা যমজ, কিন্তু কিভাবে? আমি ছোটবেলা থেকে রোজাকে দেখে আসছি, যখন কানাডা গিয়েছি তখনও রোজাই ছিল। আর ইয়াসমিন আন্টি কোথায়? রোজা আর রুহি চুপ করে যায় মায়ের কথা শুনে। মুহূর্তেই মুখের আধার নেমে আসে। মেরুন পরিস্থিতি সামাল দিতে বলে, রোদ বাবা, বসো, আগে নাস্তা করো। বলবো, সব বলবো। আপাতত ওরা যমজ বোন, এটা জেনেই রাখো। রোদ্দুরের অদ্ভুত লাগছে সব কিছু, কিন্তু ওই দিন সে রোজার সাথে বাজে ব্যবহার করেছে। মেয়েটা কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছে। হাই রে, না জানি কত কষ্ট পেয়েছে। শুরুতেই আমার ব্যাপারে ওর মনে খারাপ ধারণা সৃষ্টি হয়ে গেল।
রোদ্দুর অন্যমনস্ক হয়ে চায়ের কাপে চুমুক দেয়। আহ! মেরুন চমকে উঠে বলে। আরে রোদ, কি হলো? রোদ্দুর নিজেকে সামলে বলে। ইয়ে মানে গরম চা তো তাই, ঠান্ডা হলে খাবো। রোজা টাইম দেখে বলে। ফুপি বাজারে যাবে না? লেট হয়ে যাচ্ছে তো। রোদ্দুর জিজ্ঞেস করে। বাজারে কেন যাবে? রোজা মহা বিরক্ত হলো রোদ্দুরের কথায়, কপাল কুঁচকে বলে। বাজারে ঘাস কাটতে যাব। আমাদের উঠোনে প্রচুর ঘাস হয়েছে, সেগুলো বেচে আসবো। বাজারে গিয়ে লুঙ্গি ডান্স করব, মাছের সাথে সেলফি তুলবো, আর মুরগির সাথে পার্টি করব। রুহি হেসে দেয় রোজার কথায়। হাসতে হাসতে বেচারির অবস্থা খারাপ। রোদ্দুর আর চোখে তাকিয়ে বলে। রোজা বিরক্ত হয়ে বলে। ছি, এগুলো বলছো কেন? আজব। তো আপনি জানেন না বাজারে মানুষ কি করতে যায়? রান্না বান্না করব, তাই বাজার করতে বাজারে যাব। সিম্পল। গাধার মতো প্রশ্ন করলে উত্তর দেব কি? মেরুন ঝগড়া দেখে হেসে বলে। উফ রোজা, থাম তো, সারা দিন ঝগড়া করো খালি। এই রোদ, তুই আমাদের সাথে যাবি? রোদ যেন আকাশে চাঁদ হাতে পেল, এক ঝটকায় দাঁড়িয়ে বলল। আমি রাজি, মহারাজি। আমার ডার্লিং বললে আমি কি না করতে পারি? পুপির কথা শুনে রোজার মাথা খারাপ হয়ে গেল। এই রোদ্দুরকে কেন নিতে হবে? বদ ছেলে একটা। রোজা হেসে বলে। ইয়ে মানে পিপিন, উনি কেন কষ্ট করে আমাদের সাথে যাবে? ওনার এই গরমে বাইরে যাওয়ার দরকার কি? দেখা গেল বিদেশি হাওয়ায় এই সাদা বিলে কালো হয়ে গেল। কি বাজে দেখাবে, তাই না? রোদ থামিয়ে দিয়ে বলে। আই হ্যাভ নো প্রবলেম। আমার সব আবহাওয়া মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে, আর আমি মোটেও বিলাই না। আর রোজা চোখ গরম করে তাকায় রোদ্দুরের দিকে। রোদ্দুর তার বদলে একটা মিষ্টি হাসি উপহার দেয়। রোজা আগে আগে হাঁটা দেয়। রুহি শুধু এদের চক্ষু যুদ্ধ দেখছে আর মিটিমিটি হাসছে। তার রোদ্দুরকে ভীষণ পছন্দ হয়েছে। এটাকে দুলাভাই বানাতে পারলে জীবন ধন্য। রোদ রোজার পিছে পিছে যায়। মেরুন দরজা তালা দিচ্ছে। রোজা রেগে রুহিকে বলে। কিরে, তুই নাকি রোদের কাচুম্বার বানাস? এখন এত হেসে হেসে কথা বলছিস কেন? রুহি হেসে বলে। আরে এত কিউট একটা ছেলেকে কিছু বলা যায় নাকি? তুই কত ভাগ্যবতী, সে তোকে বকেছে। আহা, এত কিউট ছেলেকে তুই কেমনে চোট দিলি? রোদ মুস্কি হাসে রুহির কথা শুনে। রোজা চোখ বড় বড় করে রুহির দিকে তাকায়। সিরিয়াসলি বকা খেলে কেউ ভাগ্যবতী হয়? আর চর কেন দিয়েছে এটা জিজ্ঞেস করছে। তার যে শখের ড্রেসটা ছিল, রুহির মতো এরকম আর কটা আছে পৃথিবীতে? রোজা চেঁচিয়ে বলে। মীর জাফরের বংশধর। আপনি কি জানেন আপনি একটা নির্লজ্জ বেহেয়া আর আর একটা ফাউল ভণ্ড মানুষ? রোদ্দুর চোখ পিটপিট করে রোজার দিকে তাকাই। মেরুন আর রুহি সবজি কিনতে গিয়েছে। তাকে আর রোজাকে পাঠিয়েছে মাছ মাংস কিনতে। রোদ্দুর ভারী ইনোসেন্ট কণ্ঠে জিজ্ঞেস করে। রোজা খেপে বলে। আর একটা খুবই খচ্চর অভদ্র। রোদ্দুর হাসি চেপে বলে। এত সুন্দর সুন্দর উপাধিগুলো আমায় দিচ্ছ কেন? আমি কি করেছি? রোজার তিক্ত চোখে রোদ্দুরের দিকে তাকায়, কণ্ঠে তেজ নিয়ে বলে। আপনি কত বড় খারাপ! আপনি আমায় শুধু শুধু অপমান করেছেন, আমার ড্রেস ছিঁড়েছেন। আপনি কি জানতেন ওই কাপটা কেন দিয়েছি? লিপি আমার কাছে চেয়েছিল, ওর কোনো চাওয়া আমি অপূর্ণ রাখি না। আপনি তা না জেনে আমায় অপমান করলেন। আপনার কি উচিত ছিল না আমাকে একটা সরি বলার? আবার মেরুন বলাতেই বেহেয়ার মতো নাচতে নাচতে আমাদের সাথে ঢ্যাং ঢ্যাং করে চলে আসলেন। রুহিকেও পটিয়ে নিলেন। এই, আপনি কতটা নির্লজ্জ! আপনি যদি তা জানতেন তাহলে বাংলাদেশের উচ্চতর সেতু গাফখান সেতু থেকে লাফ দিয়ে শহীদ হয়ে যেতেন। অসভ্য লোক! রোদ্দুর সব কথাগুলো মনোযোগ দিয়ে শুনল। তারপর রোজার কানের কাছে ফিসফিস করে বলল। শহীদ অনেক আগেই হয়েছি। বাগানের একটা গোলাপ ফুল ছিঁড়তে গিয়ে তার কাঁটা ফুটে আমি প্রথম শহীদ হয়েছি। সেই থেকে প্রতিনিয়ত শহীদ হয়ে আসছি, বুঝলে রোজ? রোদ্দুরের প্রতিটি কথা রোজার হৃদয় স্পর্শ করলো। কণ্ঠে যেন নেশা মেশানো ছিল। তাকে রোজ বলে ডাকলো রোদ্দুর। রোজা আচমকা রোদ্দুরের হাত চেপে ধরে। রোদ্দুর অবাক হয়ে যায় রোজার এহেন কাণ্ডে, কিন্তু তার মন ভালো লাগায় ছেয়ে যায়। রোজার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় সে। তখনই একটা শ্যামলা মতন ছেলে এসে ওদের সামনে দাঁড়ায়। ছেলেটিকে দেখে রোজা আরও মিশে দাঁড়ায় রোদ্দুরের সাথে। ছেলেটি দুজনকে ভালো মতো পরখ করে বলে। রোজা, এটা কে? রোদ্দুর কিছু বলবে তার আগেই রোজা বলে। এটা রোদ। বলেছিলাম না বয়ফ্রেন্ড আছে? শুধু শুধু আমাকে উত্ত্যক্ত করো না। আর এই যে ও রোদ, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। এখন বিশ্বাস হলো তো? রোদ্দুর শুধু অবাক হয়ে দেখছে রোজার কাণ্ড।
রোজা মিথ্যে বলছে কেন? শ্যামলা ছেলেটা বলল। আচ্ছা, সাইডে এসো, 2 মিনিট কথা বলবো। রোজা রোদ্দুরের হাত জোড়া চেপে ধরে বলল। আমার কোনো কথা নেই তোমার সাথে, ফালতু লোক। রোজা রোদ্দুরকে মাছের বাজারে নিয়ে গেল। তার বুক এখনো ধরপড় করছে। এই সাইমন তার পিছে জোকের মতো চিপকে আছে কেন? আর কোনটা রোজা কোনটা রুহি, এটা যে কেমনে বোঝে রোজা ভেবেই পায় না। রোজা রোদ্দুরকে ছেড়ে মাছের দোকানিকে প্রশ্ন করে। আঙ্কেল, মাছগুলো তো অনেক বড়, দেখতেও অনেক সুন্দর। মাছের দোকানি দাঁত বের করে হেসে বলে। মামনি, মাছ একদম টাটকা, একবার খাইলে স্বাদ আজীবন মুখে লাগিয়া থাকবো। রোজা মাছের দিকে তাকিয়ে বলে। কি? সারা জীবন মুখে লেগে থাকবে মানে? তাহলে আমি অন্য খাবার খাবো কিভাবে? না আঙ্কেল, এটা ঠিক না। রোজার কথায় রোদ্দুর বেক্কেল বনে যায়। দোকানি এখনও হাসছে, কারণ ওদের এসব কথায় সে অভ্যস্ত। রোদ্দুর গলা খ্যাকারি দিয়ে জিজ্ঞেস করে। মামা, মাছের দাম কত? দোকানি এবারও হেসে বলে। 700 টাকা কেজি বড়গুলা, আর ওই পাশের গুলো 500। রোজা চোখ বড় বড় করে তাকিয়ে বলে। কি? আপনারে মাছ বেচতে কইছে কেডা মামু? আপনি ডাকাত দলে যোগ দিলেই পারেন, বুঝছেন? তখন একদম বৈধভাবে ডাকাতি করতেন। মাছের এত দাম চাইয়া ইনডিরেক্টলি আমগো মতো নাদান। জনগণকে ডাকাতি করা অবৈধ। রোদ্দুর কপাল চাপড়ে রোজার কানে কানে বলে। এই রোজ, এসব কি বলছো? রোজা রোদ্দুরকে ধমকে বলে। আপনি চুপ করেন রোদ ভাই, দামাদামি করতে শিখেন। কপালে নইলে বউ জুটবো না, আর না জুটলে আমি রুহিকে দান করে দিব, নো প্রবলেম। এই মামা শোনেন, মাছের দাম এত কেন? এই থাকে পানিতে, আর দাম নাকি 700। আর মুরগিকে কি কষ্ট করে ঔষধ খাবার খাইয়ে বড় করে, তার দাম 200ও না। এত কষ্ট করে গরু পালে, একদম তরতাজা মাংস, তাও এত দাম না। আর এই মাছ, তুই কয়দিন কোল্ড স্টোরে আসছিলি, ঠিক নাই, তাও এত ভাব। এই ইলিশ মাছ জাতীয় মাছের স্বীকৃতি পাইছস, দেখা তোর কি ভাব বাইরা গেছে? রোজার কথা শুনে মাছের দোকানি হেসেই আছে। সে যেন অবাক হচ্ছে না একটুও। রোদ্দুর এসব দেখে রোজাকে হাত ধরে দূরে নিয়ে আসে, আঙুল উঁচিয়ে বলে। এইখানে দাঁড়াও, এক পাও নড়বে না। আমি মাছ আর মাংস নিয়ে আসছি, বেশি পকর পকর করো তুমি। রোদ্দুর হাঁটা দেয়। রোজা গলা উঁচিয়ে বলে। এই যে বাবার নাম বলে দামটা খাতায় লিখে আসবেন। আপনার মহৎগিরি করে টাকা দেয়া লাগবে না, আপনি এসব করে হিরো হতে পারবেন না। রোদ্দুর পেছন ফিরে প্রত্যুত্তর করলো না। এই মেয়ে আগের থেকে বেশি চালাক হয়ে গেছে। সে ভেবেছিল রোজা অত্যন্ত লাজুক হবে, কিন্তু এ তো শয়তানের নানি। রোজা মুচকি হাসছে। সে রোদ্দুরকে জ্বালাতে এসব করেছে, যাতে সাইমনের কথা মাথা থেকে বেরিয়ে যায়। বিকট শব্দ করে ফোনটা বেজে ওঠে। রোজা কল পিক করে বলে। বল লুহার বাচ্চা। রোজার বাচ্চা, কথা ঠিক কর, না হলে একদম চৌমাথার মোড়ের ভিক্ষুকের সাথে বিয়ে দিয়ে দিব। তারপর একসাথে হাঁটবি আর ভিক্ষা করবি। রোজার এই মুহূর্তে ঝগড়া করতে ইচ্ছে করছে না, তাই সে বলে। চুন্নি বেডি, তোর সাথে ঝগড়া করার আমার কোনো ইচ্ছা নাই। কি বলতে ফোন করেছিস? ফটাফট বলে ফোন রাখ। শোন, তুই আর রোদ ভাইয়া বাসায় চলে আসিস, আমি আর পিপিন চলে এসেছি, তাড়াতাড়ি আসিস। ফোনটা খট করে কেটে দিল রুহি। রোজা উজবুকের মতো ফোনের দিকে তাকিয়ে আছে। এই রোদ্দুরের সাথেই যাওয়া লাগবে তার। ও চাইছে এই শয়তানের থেকে দূরে থাকতে, আর রুহি আর পিপিন ওকে ঠেলে ঠেলে শয়তানের মুখে পাঠাচ্ছে। এই কি হয়েছে? উজবুকের মতো তাকিয়ে আছো কেন? রোজা চমকে সামনে তাকায়। রোদ্দুর এক হাতে মাছ, অন্য হাতে মাংস। রোজা জোরপূর্বক হেসে বলে। না কিছু না, চলুন। ওরা বাসায় চলে গেছে, আমরাও চলুন। দুজনে একটা রিকশায় ওঠে। রোজা যত সম্ভব ফাঁকা রেখে সরে বসে। রোদ্দুর তা দেখে মুচকি হাসে। রিকশাওয়ালাকে বলে। মামা বিবি পুকুরের ওখানে চলুন, স্লো চালাবেন। রিকশা তার আপন গতিতে চলছে। রোজার চুলগুলো উড়াউড়ি করছে। বারবার চুল ঠিক করছে সে। খুবই বিরক্তিকর মুখের ভাব। রোদ্দুরের ভালোই লাগছে দেখতে। সে আচমকা বলে। আমি সরি রোজ, আমি তখন জানতাম না ওটা তুমি। রোজা আর চোখে তাকিয়ে বলে। জানলে বোধহয় মাথায় তুলে নাচতেন। বিশ্বাস করো, জানলে কিছুই বলতাম না। হয়েছে হয়েছে, থাক। এরপর দুজনেই চুপ। রোদ্দুর আবার নীরবতা ভেঙে বলে। তুমি আজ বিকেল থেকে লিপিকে পড়াতে যাবে। রোজা অন্যদিকে তাকিয়ে বলে। আমি বলেছি না যাব না। আমি টাকার অভাবে ওকে পড়াতে যাইনি, শুধু ওর একাকিত্বের সঙ্গী হওয়ার জন্য ওর সাথে থাকতাম। কিন্তু এখন তো আপনি আসেনি। রোদ্দুর অনুরোধ করে।
প্লিজ না করো না। ও তোমাকে ছাড়া থাকতে পারবে না, খুব কেঁদেছে, ঠিকমতো খাচ্ছে না, আমার উপরে রাগ করে একটা বাচ্চা মেয়েকে কষ্ট দিও না, ও তোমাকে খুব ভালোবাসে। রোজারও ভালো লাগছে না লিপিকে ছাড়া, তবুও লিপিকে কি সে আজীবন দেখবে? কদিন পর বিয়ে হয়ে গেলে তখন তো একাই থাকবে লিপি, আগে অভ্যাস করলে কি দোষ? রোজা দীর্ঘশ্বাস ফেলে বলে, ভেবে বলবো। কিছু কিছু সময় হাসি খুশি মানুষগুলো শান্ত হয়ে যায়, অতীত সবসময় তাদের তাড়া করে বেড়ায়। শান্ত নিরিবিলি পরিবেশে রুহি বসে আছে একটি সার্কেলের মাঝে, তার হাতের আংটিটা জ্বলজ্বল করছে। রুহির চোখের সামনে হাজারো ঘটনা অতিবাহিত হচ্ছে। তখনই রোজা এসে দরজা ধাক্কা দেয়। এই রুহি, দরজা খোল। রুহি চমকে ওঠে, এই সময়ে রোজা তার রুমে কেন? রুহি তাড়াতাড়ি করে সাইকেল থেকে সরে দাঁড়ায়, সাইকেলটি মুছে নিজেকে ঠিকঠাক করে নেয়, তারপর দরজা খুলে দেয়। সব সময়কার মতোই মুখে মিষ্টি হাসি। রোজা কিছুক্ষণ তাকিয়ে থাকে রুহির মুখের দিকে। রোজা রুহির রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রুহি নিজের বাম হাতটা সাবধানে ওড়নার আড়ালে লুকিয়ে ফেলে, এরপর মিষ্টি হেসে বলে, কিছু লাগবে তোর? রোজা রুহিকে আগাগোড়া নিরীক্ষণ করে বলে, না কিছু না, আসতে পারি না নাকি তোর ঘরে? আর রুমের ভেতরেও সারাদিন ওড়না পরে থাকিস কেন? এটা কোন স্বভাব? রুহি 2 হাত দূরে সরে যায়, হাত নাড়িয়ে না করে বলে, খবরদার, এখন আমার কাছে আসবি না। বাহির থেকে এসেছিস, গোসল করে আয় যা। রোজা অদ্ভুত চোখে তাকায় রুহির দিকে। মাঝে মাঝে রুহির এই খাপছাড়া আচরণ সে নিতে পারে না, এমনটা শুরু থেকেই দেখে আসছে সে। কিন্তু কেন? রোজা চারিদিকে চোখ বুলিয়ে বলে, হয়েছে, ঢং করিস না, দেখা যাবে। বাথরুমে গেলেই পানি না ইউজ করে বের হোস, এখন একেবারে গোসল করতে বলছিস। এই শীতে এখন গোসল করব না। রুহি বিরক্ত চোখে তাকিয়ে আছে। রোজার উপস্থিতি নিতে তার কষ্ট হচ্ছে। রোজা আবারও বলে, আজ সাইমনের সাথে দেখা হয়েছিল? রুহি চমকে তাকায়, তারপর জিজ্ঞেস করে, তারপর? রোজা তারপর পুরোটা খুলে বলে রুহিকে। রুহির খারাপ লাগে সব শুনে। সাইমন কেন এমন করে সে বুঝতে পারে না। রুহি কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, খবিস কোথাকার, সব কথা শেষ হলে যাই এখান থেকে, আমার কাজ আছে, ঘর গোছাবো। রোজা রুমটা দেখে বলে, ওই সব গোছানোই আছে, আমারটা গুছিয়ে দে তুই। রুহি রেগে গিয়ে বলে, এক বেশি হচ্ছে, যা বলছি। রোজা বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। এরপর রুহির গোছানো বিছানা লণ্ডভণ্ড করে দৌড়ে বেরিয়ে যায়। হাসতে হাসতে বলে, নাও এখন গোছাও ম্যাডাম। রুহি কিছু বলে না, দরজাটা লাগিয়ে দেয়। এরপর হাতের আংটিটা বিছানার ওপর তাক করে। বিছানা আবার আগের মতো হয়ে যায়। রুহি বসে পড়ে আবারও। তার আর এইসব ভালো লাগছে না। এই আংটিটা কে ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছে করছে। এই অপদার্থ জিনিসটার জন্য তার মা আজ তার কাছে নেই, তার ভালোবাসা তার কাছে নেই। বিরক্তিকর সব কিছু। এখন তো রোদ্দুরও চলে এসেছে, কিন্তু রোজা কি আদৌ মেনে নেবে রোদ্দুরকে? রোদ্দুরের এই ব্যবহারের জবাব রোজা যে কোনো মূল্যে দেবে। হাতের আংটিটা আবারও জ্বলে ওঠে, লাল আলো বের হচ্ছে এবার। মা কি তবে আবার বিপদে পড়ল? রুবির বুকটা হু হু করে ওঠে, তারপর আবারও আলো নিভে যায়। এর মধ্যে রোজা আবারও হেসে দরজা ধাক্কা দেয়। ওই রুহি, শোন না। রুহি বেশ বিরক্ত হয়ে দরজা খুলে দিয়ে বলে, কি হয়েছে তোর? বারবার এমন করছিস কেন? কিছু বললে বল না, বললে একা থাকতে দে প্লিজ। রোজা এসব কথা গায়ে মাখল না। রুহি মাঝে মাঝে এমন ছটফট করে। রোজা অন্যায় আঙুল পেঁচিয়ে বলে, রোদ ভাই আমাকে সরি বলেছে। লিপি নাকি কাঁদছে আমার জন্য। আমার কি ওই বাসায় যাওয়া উচিত? রুহি শান্ত হয় রোজার কথায়, কিন্তু দুশ্চিন্তা কমে না। সন্ধিহান চোখে তাকিয়ে বলে, তুই সত্যি রোদ ভাইয়াকে মাফ করে দিয়েছিস? রোজা থতমত খেয়ে বলে, ওটা বাদ দে, লিপিকে কি পড়াতে যাওয়া উচিত? রুহি কিছু ভাবে। ওই বাসায় রোজা গেলে তো ওরা কাছাকাছি থাকতে পারবে, তাহলে তো ভালোই হবে। আবারও মুখে হাসি ফুটিয়ে বলে, আচ্ছা যা তাহলে। রোজা উঠে রুহির গাল টেনে দিয়ে বলে, আমি জানতাম রুহি যা বলবে তাই বেস্ট। রুহি মলিন হাসে। রোজা গুনগুন করতে করতে চলে যায়। তার মনে চলছে অন্য কিছু। রুহি খুবই চিন্তিত হয়ে আছে। তার বোন আবার কোন অঘটন ঘটায় কে জানি। রুহি দরজাটা লাগিয়ে দিয়ে তার আলমারির কাছে যায়। সেখান থেকে একটা ডায়েরি বের করে। ডায়েরিটা অনেক পুরনো, এমন ডায়েরি হয়তো বর্তমানে কয়েকটা জাদুঘরেই আছে। রুহি ডায়েরিটাই খুঁজে সাইমনকে ঠিক করার উপায়, কিন্তু সে বরাবরের মতোই ব্যর্থ হয়। শুধু ঝাঁটার লেজের মতো একটি চিত্র দেখতে পায়। এই চিত্রটার অর্থ সে বুঝতে পারে না। রোদ্দুর ছাদে দাঁড়িয়ে ছবি আঁকছে।
ছবিতে দেখা মেয়েটা দেখতে একদম রোজা বা রুহির মতো, কিন্তু ব্যাপারটা তেমন নয়। এটা রোজা রুহি কেউই নয়। এই মেয়েটাকে রোদ্দুর মাঝে মাঝে স্বপ্নে দেখে ছোটবেলা থেকে। রোজা যখন ছোট ছিল তখনই সে এই যুবতীকে স্বপ্নে দেখত। রোদ্দুর প্রথম দিন রোজাকে পার্টিতে দেখে ভীষণ অবাক হয়েছিল, কারণ এই চেহারা তো সে গত 14-15 বছর ধরে স্বপ্নে দেখে। তারপর ওই দিন রাগও ছিল, তাই ইচ্ছে মতো অপমান করছিল রোজাকে। আচ্ছা, এই মুখটা রোজারই হয় যদি, তাহলে তার স্বপ্নে এত আগে থেকে আসে কিভাবে? আর রুহি হঠাৎ কোথা থেকে এলো? রোজার যমজ বোন হলে তো ছোটবেলা থেকে একসাথে থাকার কথা। রোদ্দুর যখন বিদেশে গিয়েছে তখনও রোজাকে দেখেছে। তার বাবা মাও একবার এইসব বিষয়ে তাকে বলেনি। কেন বলেনি? উফ, এত এত প্রশ্ন। এইসব উত্তর ইয়াসমিন আন্টি জানে, হয়তো আঙ্কেল। বাহ রোদ্দুর, ভালোই তো। রোজার ছবি আঁকছো বুঝি? হঠাৎ কারো কথাই চমকে যায় রোদ্দুর। তার বাবাকে দেখে বুকে থুতু দিয়ে বলে, বাবা তুমি এভাবে ভূতের মতো এসে ভয় পাইয়ে দাও কেন? আর এটা রোজা নয়। আরমান ব্রুকুসকে ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তাহলে এটা কে? রোজা আর রুহি সেমে তো চেহারা। রোদ্দুর আজ তার বাবাকে বলবেই, দেখবে তার বাবা কিছু করতে পারে কিনা। বাবা রোজা আর রুহি দেখতে এই মেয়েটার মতো। এই মেয়েটাকে আমি প্রায় 14-15 বছর আগে থেকে স্বপ্নে দেখি, তখনও ছবি এঁকেছি। কিন্তু এবার রোজা রুহিকে দেখে আমি শকড। আমি এই চেহারার মেয়েটির উপর বিরক্ত বাবা। আমার মাথায় কিছু খেলছে না। আরমান রিশাদের কপালে ভাঁজ পড়ে ছেলের কথায়। সে থমথমে গলায় ছেলেকে বলে, তার মানে রোজাকে তুমি ওই দিন তোমার স্বপ্নের মেয়েটা ভেবে অপমান করেছো? রোদ্দুর ইতস্তত করে বলে, হ্যাঁ বাবা। আরমান রিশাদ চিন্তায় পড়ে যায় ছেলের কথায়, কিন্তু রোদ্দুরকে সেটা বুঝতে না দিয়ে বলে, চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। তবে একটা কথা বলতে এসেছি। বলো বাবা। তুমি নিশ্চয়ই জানো না তোমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি আশা করি তুমি কোনো রিলেশনে নেই। রোদ্দুর অবাক হয়ে তার বাবাকে বলে, বাবা তুমি আমার অনুমতি না নিয়ে বিয়ে ঠিক করেছো, কিন্তু কেন আর কার সাথে? আমি তোমার বাবা, আমি জানি কে ঠিক তোমার জন্য। আর কার সাথে করেছি তা বিয়ের পর দেখিও। কিন্তু বাবা আমি একজনকে ভালোবাসি। কিছুই করার নেই, আমি যা করবো তাই মেনে নাও তুমি। আরমান চলে যায় কথাটা বলে। রোদ্দুর পিছু রেখে বলে, আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। তুমি এক কথার মানুষ হলে আমিও তোমার ছেলে। আরমান রিশাদ মৃদু হেসে বলে, দেখা যাক। আমিও যাব তোর সাথে, চল। মেরুনের কথাই বিরক্ত হলো রোজা, চেঁচিয়ে বলল, মানে কি পিপিন? আমি লিপিকে পড়াতে যাচ্ছি, তুমি যাবে কি করতে? মেরুন হেসে বলে, মানে আমার একটু কথা আছে রোদ্দুরের মা বাবার সাথে, তাই যাব। এটা যাচ্ছিস তাই ভাবলাম আমিও, তাই আমার কাজটাও হবে, তুইও লিপির সাথে থাকলি। রোজা আর চোখে তাকিয়ে বলে, ও এই ব্যাপার, সমস্যা নেই। কিন্তু রুহি বাসায় একলা থাকবে, সারাদিন ঘর আটকে বসে থাকে। তুমি একটু ওর সাথে থাকবে, তা নয়। মেরুন থামিয়ে দিয়ে বলে, সমস্যা নেই, রুহি আমাদের সাথেই যাবে। না। রোজা আর মেরুন দুজনেই দরজার দিকে তাকায়। রোজা চোখ পাকিয়ে বলে, এই এত জোরে চিৎকার করে না বলার কি আছে? আমাদের কি তোর কালা মনে হয়? রুহি আমতা আমতা করে বলে, তা নয়, মানে পিপিন, ওই বাসায় আমি যাব না, তোমরা যাও, আমার প্রচুর ঘুম পাচ্ছে, গুড নাইট। রুহি হাই তুলে বলে। মেরুন অবাক হয়ে বলে, পাগল হয়েছিস? এখন বিকেল, তুই নাইট কই পেলি? আজব। রুহি জোরপূর্বক হেসে বলে, ওই হলো আর কি। সে তাড়াতাড়ি করে কেটে পড়ে ওখান থেকে। এরা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। রোজা তৈরি হয়ে বলে, চলো এবার বিয়েটা দিয়ে দিই, কি বলো রৌদ্রের মা? আপাতত এটাই চাইতেন। আরমানের কথা শুনে রুমানা চিন্তিত হয়ে পড়ে। হ্যাঁ তা ঠিক, তবে রোদ্দুর কি রাজি হবে? আর আইমান ভাইয়ার সম্মতিরও তো প্রয়োজন আছে নাকি? আরমান হেসে বলে, আরে আমার বন্ধু আমার কথা শুনবে, এতে ওরা খুশি হবে আইমান। আর রৌদ্রকে তো বলে এসেছি। তবুও রুমানার চিন্তা হয়, তার ছেলে যদি রাজি না হয়। এর মধ্যে কলিং বেল বেজে ওঠে। রুমানা গিয়ে দরজা খোলে। রোজা আর মেরুনকে দেখে অবাক হয় সে, হেসে বলে, আরে মেরুন, কতদিন পর আসলে? আর রোজা মামনি রাগ ভাঙলো তোমার? লিপি কেঁদে কেটে অস্থির হয়ে গেছে। যাও যাও, ওর কাছে যাও। আমি রোদ্দুরকে বকে দিয়েছি, তোমাকে আর কিছু বললে আমাকে বলো, কেমন? রোজা মিষ্টি হেসে বলে, জি মামনি, আমি লিপির কাছে গেলাম, পিপিন তোমার কাছে এসেছে।
তোমাদের সাথে গল্প করতে। রোজা সোজা লিপির রুমে চলে যায়। মেরুন ভেতরে ঢুকে বলে, ভাবি, অনেক দিন পর আপনাদের দেখলাম, কেমন আছেন? রুমানা হেসে জবাব দেয়, সে ভালোই আছি। এসেছো, ভালো করেছো। তোমাদের বাড়িতে যাব আমরা। কিছু কথা ছিল ভাইয়ার সাথে। রোজা লিপির রুমে গিয়ে দেখে সে ঘুমোচ্ছে। রোজা আস্তে করে গিয়ে তার পাশে বসে। লিপি? লিপির মাথায় হাত বুলিয়ে ডাকে। এক ডাকেই লিপি লাফ দিয়ে উঠে ঘুম থেকে। রোজাকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরে বলে, মিস তুমি এসেছো, আমি তোমাকে অনেক মিস করেছি। তুমি আর আমার ছেড়ে যাবে না, আমি চাচুকে অনেক বকে দেব। রোজা লিপির মাথায় হাত বুলিয়ে দেয়, কপালে চুমু দিয়ে বলে, হয়েছে হয়েছে, আর কাঁদতে হবে না। আমি আর যাব না। তোমার চাচু নেক্সট টাইম কিছু বলে আমি তাকে ডিসুম ডিসুম মেরে দেবো। ও আচ্ছা, তাই নাকি? কিভাবে মারবে? আচমকা রোদ্দুরের কণ্ঠ পেয়ে চমকে ওঠে রোজা। পিছু ফিরে তাকায় সে। কালো টি শার্ট আর 3/4 প্যান্ট পরে দাঁড়িয়ে আছে রোদ্দুর। তাকে দেখে মনে হচ্ছে সদ্য ঘুম থেকে উঠেছে। এইভাবে ধরা খেয়ে যাবে ভাবেনি। রোজা আমতা আমতা করে বলে, ডিসুম মানে না, আসলে হ্যাঁ, আরে কিছু না, মজা করেছি বলে দাঁত বের করে হেসে দেয় রোজা। রোজার মুখটা দেখে বড্ড হাসি পায় রোদ্দুরের। রোজার ভেতরটা জ্বলে যাচ্ছে রাগে। রোজা লিপিকে বলে, লিপি, বই খাতা বের করো, পড়তে হবে অনেক। লিপিও চুপচাপ বাধ্য মেয়ের মতো বই খাতা বের করে। রোদ্দুর হেলান দিয়ে এখনো দরজায় দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি রোজার আশেপাশে ঘুরঘুর করছে। রোজার বিরক্ত লাগে এই চাহনি। সে রেগে বলে, লিপি, তোমার চাচুকে যেতে বলো। আমি তোমাকে যেমন আবার পড়াতে এসেছি তেমনই আবার চলে যেতেও পারবো। তাকে বলে দাও তোমার মিস পড়ার মাঝে দ্বিতীয় ব্যক্তি অ্যালাউ করেন না। রোজা নিজের চোখের চশমাটা ঠেলে দিয়ে কথাটা লিপিকে বলে। রোজার কথাটা শুনে রোদ্দুরের খারাপ লাগে। তার মনটা বাবার কথা শোনার পর থেকেই অশান্ত হয়ে আছে। কিন্তু রোজা আরও বেশি অশান্ত হয়ে দিল। লিপিও তার চাচাকে বলল, চাচু তুমি চলে যাও এখান থেকে, আমার মিস কি বলেছে শোনোনি? রোদ্দুর রোজার দিকে অগ্নিচোখে তাকালো। তা দেখে রোজা মুচকি হাসল। রোদ্দুর দ্রুত সেখান থেকে প্রস্থান করলো। কিছুক্ষণ পর রোদ্দুরের মা আর মেরুন সেখানে এলো, সাথে হালকা নাস্তা পানি। রোজা এগুলো দেখে বলল, এগুলো কেন এনেছো? এগুলোর কোনো দরকার ছিল না তো। মেরুন হেসে বলল, আমি না করেছি, কিন্তু আপা আমার কথা শুনলই না। তিনজনে মিলে অনেকক্ষণ গল্প করলো। লিপিকে পড়া দেখিয়ে দিল। এরপর রুহি কল করায় মেরুন চলে যায়, আর পিছে পিছে রোদ্দুরের মাও চলে যায়। লিপি তখন রোজাকে বলে, ও মিস, আমি একটু দাদুর কাছ থেকে আমার চকলেট নিয়ে আসি প্লিজ, তুমি আর আমি খাবো। রোজা হাসি মুখে যাওয়ার অনুমতি দেয়। লিপি যেতেই সে উঠে দাঁড়ায়। তখনই রোদ্দুর ঝড়ের গতিতে এসে দাঁড়ায় রোজার সামনে। তার দিকে রাগী চোখে তাকিয়ে বলে, তৃতীয় ব্যক্তি নাকি অ্যালাউ করো না? এখানে তো তৃতীয় চতুর্থ সব ব্যক্তিদের নিয়েছিলে। আমাকে বাই এনি চান্স ইগনোর করছো না তো? রোজা অবাক হওয়ার চেষ্টা করে বলে, আপনাকে ইগনোর করব কেন? আপনি কি আমার জামাই নাকি, যাকে পছন্দ হয়নি বলে ইগনোর করব? আজাইরা কথা বলবেন না। রোদ্দুর থতমত খেয়ে যায় রোজার কথায়, তবুও আবার জিজ্ঞেস করে, তাহলে তোমার সমস্যাটা কোথায়? রোজা মিষ্টি হেসে বলে, আপনি আমার সমস্যা। আপনাকে দেখলে জ্বালিয়ে দিতে মন চায়। আপনি কি আমায় আর 5টা মেয়ের মতো ভাবেন, যে আপনার চেহারা দেখে ফিদা হয়ে আপনার ওই দিনের করা অপমানগুলো ভুলে যাব? আপনি এসব ভাবলে ভুল ভাবছেন। আমি এত সহজে কিছু ভুলি না। এর শুধু আমি তুলবই, বুঝলেন? রোদ্দুর স্থির চোখে রোজার দিকে তাকায়, শান্ত কণ্ঠে বলে, কি করবে তুমি রোজ? সময় হলেই দেখতে পারবেন। রোদ্দুর আচমকা গলা চেপে ধরে রোজার। রোজা হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করছে। তখন কোথা থেকে লিপি এসে হাজির হয়। লিপি এই অবস্থা দেখে দ্রুত রোদ্দুরকে টেনে ধরে। লিপিকে দেখে রোজাকে ছেড়ে দেয় রোদ্দুর। রোজা কাঁচতে কাঁচতে মাটিতে বসে পড়ে। লিপি তার চাচুকে বলে, চাচু আমার মিসকে তুমি ব্যথা দিয়েছো কেন? রোদ্দুর কিছুই বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। সে রোজাকে এত ভালোবাসে, আর রোজা এমন করছে কেন? ওই দিন রাগের বশে বলেছে, তাই বলে এখন এমন করবে? রোজা হেসে বলে, মামনি শোনো, এই কথা কাউকে বলবে না, বুঝলে? তোমার চাচ্চু একটা রাক্ষস, তাই তো এমন করে মাঝে মাঝে। লিপি ভয় পেয়ে রোজার গা ঘেঁষে দাঁড়ায়। রোদ্দুর অবাক হয়ে যায় রোজার কথায়। সে থমথমে মুখে চলে যায়। রোজা আরমান রিশাদের রুমে গিয়ে হাজির হয়। তার কাছে গিয়ে বলে, বাবা, আমি বিয়ে করব অ্যাজ সুন অ্যাজ পসিবল। আচ্ছা, তুমি টাইম ট্রাভেলিং বিশ্বাস করো মেরুন?
তুমি কি বিশ্বাস করো টাইম ট্রাভেল করে অতীতে যাওয়া যায়, আবার অতীত থেকে ভবিষ্যতে আসা যায়? রুহির কথায় মেরুন কিছুটা অবাক হয়, তারপর হেসে বলে, না মামনি, ওসব এমনিই রূপকথা। সারাদিন ফোনে কি সব ভিডিও দেখিস, ওইসব কি সত্যি নাকি? রুহি মেরুনকে আর কিছু বলে না, চুপ করে ঘুমিয়ে পড়ে। তার কথা কেউ কি বিশ্বাস করবে? মেরুন আরেকটু এগিয়ে রুহির মাথায় হাত বুলিয়ে দেয়। রুহির মায়ের কথা মনে পড়ে যায়, তিনি তো এভাবেই হাত বুলিয়ে দিত। রুহি মেরুনকে জড়িয়ে ধরে। সকালবেলা খাবার টেবিলে আইমানের কথা শুনতে যেন রোজার রুহি প্রস্তুত ছিল না। আইমান শান্ত কণ্ঠে মেয়েকে বলে, রোজামা, তোমাকে কিছু বলার ছিল। রোজা শফিক বাবার কথা শুনে অবাক হয়। বাবা আবার তাকে কি বলবে? রুহি কনু দিয়ে রোজার পেটে খোঁচা দেয়। রোজা রাগী চোখে রুহির দিকে তাকায়। রুহি ভ্রু নাচিয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করে, ব্যাপার কি, কিছু করেছিস? রোজা ঠোঁট উল্টে না বোঝায়। তারপর তার বাবাকে বললে, হ্যাঁ বাবা বলো। আয়মান একবার মেরুনের দিকে তাকায়। মেরুন চোখ দিয়ে ভরসা দেয়। সে রোজার দিকে তাকিয়ে বলে, মা, তুমি বিশ্বাস করো তো, তোমার বাবা কখনো তোমার খারাপ চাইবে না। সে তোমার জন্য সবসময় সঠিক জিনিস পছন্দ করবে। বাবার কথা শুনে রোজার গলা শুকিয়ে গেল। তার বাবা কি বলতে চাইছে? রোজা আটকে যাওয়া গলায় বলে, হ্যাঁ বাবা বলো। আমি তোমার বিয়ে ঠিক করেছি। রুহি চোখ বড় বড় করে রোজার দিকে তাকায়। রোজার মুখটা চুপসে গেছে। রোজা বাবার অবাধ্য হয় না, তাই এই বিয়েটাও করে নিতে হবে সে জানে। রুহি মিনমিন করে জিজ্ঞেস করে, বাবা কার সাথে ঠিক করেছে ও? মেরুন এবার হেসে বলে, রোদ্দুর। নামটা শোনা মাত্রই রোজার মাথার মধ্যে ভন ভন করতে শুরু করলো। এই কথা যেন সে স্বপ্নেও ভাবেনি। রোদ্দুরকে সে কেন বিয়ে করবে? রুহি মুচকি হাসলো। যাক বাবা, তাহলে একটা ভালো কাজই করেছে। রুহি খুশি হয়ে বলল, ওয়াও গ্রেট, রোদ ভাইয়াকে তো আমার ভীষণ পছন্দ। সে আমার দুলাভাই হলে তো ভালোই হবে, কি বলো রোজা? রোজা রেগে উঠে দাঁড়ালো। একটা কাঁটা চামচ রুহির গলায় ধরলো। রুহি তো ভয়ে শেষ। রুহি তুতলিয়ে বলে, আরে কি করছিস? মেরুন ভয়ে বলল, এমন করছিস কেন? রুহির লেগে যাবে, ছাড়। রোজা কাঁটা চামচটা রেখে নিজের রুমে চলে যায়। রুহি হাঁপ ছেড়ে বাঁচে। রোজার বাবা যেন মেরুনকে কি যেন বলে হসপিটালে চলে যায়। রুহি অসহায় চোখে মেরুনের দিকে তাকায়। মেরুনকে বলে, প্লিজ মেরুন, ওকে রাজি করাও, ওকে বিয়ে করতেই হবে, প্লিজ তোমার পায়ে পড়ি। মেরুন বাধা দিয়ে বলে, আরে বোকা মেয়ে, পায়ে পড়ছিস কেন? রোদ্দুর ওকে পছন্দ করে, তাই কাল রোদ্দুরের বাবা মা আমাকে বলেছে। আমি ভাইয়াকে বলার সেই নির্দ্বিধায় রাজি হয়ে গেছে। তাছাড়া যখন তুই ছিলি না, রোজা একা ছিল, তখনই তোর মা রোদ আর রোজার বিয়ের কথা বলেছিল। রোদ সে কথা আজও মনে রেখেছে। তুই থাক, আমি যাচ্ছি। মেরুন রোজার রুমের দিকে পা বাড়ায়। একরাশ আশা নিয়ে নিজের ঘরে ঢোকে রুহি। বিয়েটা ভালোই ভালোই হলেই হয়, তাহলে আর সাইমন রোজার পেছনে ঘুরবে না। ভাবতেই রুহির মুখে এক চিলটে হাসি ফোটে। রোজা নিজের বিছানার ওপর স্তব্ধ হয়ে বসে আছে। সব কিছু এলোমেলো লাগছে তার কাছে। তার বাবার কথা কি করে অমান্য করবে? ঢুকরে কেঁদে ওঠে সে। মেরুন নিঃশব্দে ঘরে ঢোকে। রোজাকে কাঁদতে দেখে তার খারাপ লাগে। সে কি আস্তে করে রোজার পাশে বসে জিজ্ঞাসা করে, তুই কি অন্য কাউকে পছন্দ করিস? তাহলে বল, আমি বিয়েটা ভেঙে দেব। রোজা জলে টইটুম্বুর চোখ জোড়া তুলে মেরুনের দিকে তাকায়। মাথা দুই দিকে নাড়িয়ে না বোঝায়, মানে সে কাউকে পছন্দ করে না। মেরুন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, তাহলে কেন বিয়ে করতে চাইছিস না? রোদ্দুর তো অনেক ভালো ছেলে। রোজা এক হাত দিয়ে চোখের জল মুছে বলে, তুমি জানো না ও কত খারাপ। ও আমাকে পার্টি ভর্তি লোকের সামনে অপমান করেছে, আমার পছন্দের ড্রেসটা ছিঁড়েছে। আমার বাবাও কখনো উঁচু গলায় একটা কথা বলেনি। পার্টি ভর্তি লোকের সামনে আমাকে অনাহারি আরও অনেক কিছু বলেছে। বলো তুমি, ও কি ভালো কোনো মানুষ? বলো, তুমি বলো, ও কি ভালো? কোনো ভালো মানুষ এমন করে? আমার কি মান সম্মান নেই? মেয়ে বলে কি আমার ইগো নেই? ওকে কেন আমি বিয়ে করব? মেরুন হাঁ হয়ে যায় রোজার কথায়। রোদ্দুর কি করে এমনটা করলো? আর যাই হোক, দেখ, ওটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল মনে হয়। তুই ওটা নিয়েই পড়ে আছিস। শোন, বিয়েটা না হলে তোর বাবা কষ্ট পাবে। তুই তোর বাবাকে কষ্ট দিবি? রোদ্দুরকে বিয়ে করে বুঝিয়ে দিবি। এমন বিয়েটা করে নে প্লিজ,
তোর মনের ইচ্ছা পূরণ করবি না? রোজা চুপ হয়ে যায় মায়ের কথা শুনে। কিছুক্ষণ পর ধীর গলায় মেরুনকে বলে, তুমি যাও, বাবা আসলে আমি বলবো। এখন যাও, আর তোমার ভাবির কথা আমার সামনে বলবে না। মেরুন ধীর পায়ে বেরিয়ে যায় রুম থেকে। সে জানে রোজা তার মাকে কতটা ভালোবাসে। রোজা আজ যাই করুক কখনো তার 10 মাকে ঘৃণা করতে পারে না। সে রোজার ডায়েরিতে দেখেছে রোজা এখনও তার মাকে মিস করে। প্রতিদিন ডায়েরিতে মাকে নিয়ে লেখে, অথচ বাইরের মানুষের সামনে যেন অন্য কেউ। রোজা গিয়ে তার পড়ার টেবিলে বসে, ডায়েরিটা বের করে লেখে, মা, শুধু তোমার ইচ্ছে বলেই আমি রোদকে বিয়ে করব। তোমার ইচ্ছে বলেই। জানো, খুব ভালোবাসি। তুমি এমন কেন? একটুও মায়া হলো না ছেড়ে যেতে? রোজা কান্নায় ভেঙে পড়ে। মনে পড়ে সেই দিনটির কথা। তার মায়ের কাছে অনেক ভালো একটা জব অফার এসেছিল আমেরিকা থেকে। তার মা জবটার জন্য খুব খুশি ছিল। তারা সপরিবারে যেতে চেয়েছিল সেখানে। তখন রুহিও ছিল তাদের সাথে। রোজার 9ম জন্মদিনে তার মা কোথা থেকে যেন রুহি নামের একটা মেয়েকে নিয়ে আসে, যে দেখতে তার মতোই। ওটা নাকি তার যমজ বোন। এই নিয়ে বাবা মায়ের মধ্যে ঝগড়া হয়েছিল, কিন্তু তার রোজা জানে না। সে রুহিকে নিয়ে খুব জেলাস ছিল। তার সব আদর কেন রুহি নিয়ে যাবে? তার কয়েকদিন পরে জব অফারটা আসে। মা তার বাবাকে বলে সবাই মিলে আমেরিকা যাওয়ার কথা। ওখানে গিয়ে মেয়েদের ভালো কেরিয়ার গড়বে। কিন্তু তখন মেরুন ছিল 15 থেকে 16 বছরের যুবতী, তাই রোজার বাবা যেতে না করে। সামনেই ছিল মেরুনের এসএসসি পরীক্ষা। এই নিয়ে দুজনের তর্কাতর্কি হয় এবং রোজার মা এক পর্যায়ে বলে সে ডিভোর্স দেবে আরমানকে। তারপর মেয়েদের নিয়ে চলে যাবে। মেয়েরা যদি না যেতে চাই তাহলে সে একাই চলে যাবে। যদিও কথাটি রাগ করে বলেছিল, কিন্তু কে জানে তাই সত্যি হবে। রোজা ওই দিন রাতে তার বাবার কাছে ঘুমিয়েছিল, আর রুহি তার মায়ের কাছে। কিন্তু সকালবেলা উঠে রুহি আর ইয়াসমিন কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর সবাই খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে দেখে রুহি অচেতন হয়ে পড়ে আছে। রুহির জ্ঞান ফেরার পর জিজ্ঞেস করা হয়েছিল কিভাবে ছাদে গেল, কিন্তু রুহি যেন কিছু বলার অবস্থায় ছিল না। তারপর থেকেই ইয়াসমিনকে আর কোথাও পাওয়া যায়নি। একটা চিরকুট পেয়েছিল শুধু, যাতে লেখা ছিল, আমি চলে যাচ্ছি, তুমি মেয়েদের নিয়ে ভালো থেকো, আমার ক্যারিয়ার সবার আগে। এরপর থেকেই রোজা মায়ের কথা কারো মুখে শুনলে রাগ করে। যে চলে গেছে যাক না, কিন্তু মন তো মানে না। মনের মধ্যে এখনো ক্ষীণ আশা মা ফিরবে, কিন্তু এই আশা কি পূরণ হবার? কত বছর চলে গেল। আচ্ছা, তার মা কি ফিরবে? সাইমন, সাইমন, ওঠো, দেখো আমি এসেছি। রুহি চারিদিকে ভালো করে তাকিয়ে নাই। সে জানে কেউ আসবে না, কিন্তু তবুও ভয় করছে। সাইমন নিভু নিভু চোখ খুলে তাকায়। সামনে রুহির মুখটা দৃশ্যমান হতেই সে লাফিয়ে ওঠে। অবাক চোখে তাকায় রুহির দিকে। রুহি ছলছল চোখে সাইমনের দিকে তাকায়। সাইমন অবাক হয়ে জিজ্ঞেস করে, এ কি, তুমি কেন এসেছো? তুমি তো রুহি, আমার কাছে কি চাই তোমার? রুহি নিজেকে আর সামলাতে পারল না। সে জড়িয়ে ধরে সাইমনকে। সাইমন বিরক্ত হয়ে রুহিকে ছাড়ানোর চেষ্টা করে,